আমি অবাক হয়ে বললাম, আপনি খাবেন না? সে বলল, না, দুইটাই তোমার। আমার খুশি আর দেখি কি, দুইটা আইসক্রিম দুই হাতে নিয়ে একসাথে খাওয়া শুরু করলাম। একটা অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি খাচ্ছি আর স্যার আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে আমি দুষ্টামি করে আমার হাতের আইসক্রিমটা তার গায়ে লাগিয়ে দিলাম। স্যার চমকে উঠলো আর আমি হাসতে লাগলাম। স্যার হঠাৎ খপ করে আমার হাত ধরে আমাকে গাড়ির সাথে চেপে ধরলো। তারপর তার গাল আমার গালের সাথে আস্তে আস্তে করে ঘষে তার গালের ক্রিম আমার গালেও লাগিয়ে দিল। তার ছোঁয়ায় আমি কেঁপে উঠে একদম ফ্রিজ হয়ে গেলাম। হাতের আইসক্রিমটি মাটিতে পড়ে গেল। স্যার আমার সামনে ছোট চুলগুলো আলতো করে হাত দিয়ে কানে গুজে দিয়ে আমার চোখে চোখ রেখে খুব আস্তে আস্তে বলতে লাগলো। আমাকে এখনো স্যার ডাকো কেন? আমি তার চোখের ভেতর হারিয়ে গিয়েই জবাব দিলাম, আপনিই তো বলেন আপনি আমার স্যার। স্যার একটু মুচকি এসে বলল, আমি কি শুধু তোমার স্যারই লাগি? আমাকে এখনো স্যার ডাকো কেন? আমি তার চোখের ভেতর হারিয়ে গিয়েই জবাব দিলাম, আপনিই তো বলেন আপনি আমার স্যার। স্যার একটু মুচকি এসে বলল, আমি কি শুধু তোমার স্যারই লাগি? এতটুকু বলে স্যার ধীরে ধীরে আমার মুখের দিকে আগাতে লাগলো, খুব কাছে। তার নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে। আমি ব্লাশ করতে লাগলাম, চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু চোখ বন্ধ করতেই আমার সামনে ভেসে উঠলো সেই মেয়ের স্যারকে জড়িয়ে ধরার দৃশ্য। মুহূর্তের মধ্যে সবকিছু কেমন যেন হয়ে গেল। আমি স্যারকে একটা ধাক্কা দিয়ে ফেললাম। স্যার পেছনে তাল সামলাতে না পেরে আমার দিকে আহত চোখে তাকালো। আমার চোখেও পানি এসে পড়লো। আমি পেছনে ঘুরে ফিরলাম। তখনই সবাই ফেরত এসে পড়লো। সবাই হেসে হেসে বলতে লাগলো তারা কি কি দেখলো। আমিও মুখে একটা জোর করে নফল হাসি এনে রাখতে চাইলাম। তারপর যার যার গাড়িতে উঠে বসলাম। সামিয়া হড়বড় করে কথা বলেই যাচ্ছে। আমি আর স্যার দুইজন চুপচাপ, কেউ কারো দিকে তাকাতেও পারছি না। গাড়ি চলতে লাগলো। হঠাৎ সামিয়া গাড়ির ব্লুটুথে একটি গান ছেড়ে দিল। একটি স্যাড সং চলছে। সামিয়া চেঞ্জ করতে চাইলো কিন্তু হচ্ছে না, তাই ওটাই চলতে লাগলো। ये दूरियां इन राहों की दूरियां, निगाहों की दूरियां, हम राहों की दूरियां, फना हो सभी दूरियां। क्यों कोई पास है, दूर है क्यों कोई, जाने ना कोई यहाँ पे। आ रहा पास या दूर में जा रहा, जानू ना मैं हूँ कहाँ पे। ये दूरियां, ये दूरियां, इन राहों की दूरियां। গানটি শুনতে শুনতে আমি জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। বারবার চোখটা ছলছল করে উঠছে। স্যারের দিকে একবার আর চোখে তাকিয়ে দেখলাম স্যার বাম হাত দিয়ে ড্রাইভ করছে আর ডান হাতে গাড়ির জানালার উপরে মুট করে মুখ ধরে রেখেছে। তার চোখও লাল হয়ে রয়েছে। এর কিছুদিন পর স্যারের ভাই ভাবিরা চলে গেল। আজ আমাদের ভার্সিটির রিইউনিয়ন। অনেক বড় আয়োজন করা হবে। আমি সকাল থেকে নীল রঙের শাড়ি পরে তৈরি হচ্ছিলাম। এত বড় অনুষ্ঠান বলে কথা, ভালো করে রেডি তো হতেই হবে। আমি আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলাম। তখন স্যার এসে আমার পেছনে আলমারির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। বাব্বা, আজ তো দেখি ভালো সাজুগুজো চলছে। আমি আয়নায় তাকিয়ে হাতে চুড়ি পরতে পরতে মুখ ভেঙিয়ে বললাম, চলবেই তো। আজ কলেজে আমাদের সব সিনিয়ররা আসবে। কত বড় আয়োজন, সিনিয়রদের ঠিক মতো আপ্যায়ন করতে হবে না? স্যার চোখ বড় বড় করে বলল, তাই নাকি? তুমি আবার আপ্যায়নও করতে পারো? তা কি আপ্যায়ন করবে শুনি? আমি পেছনে ফিরে বললাম, সেটা আপনাকে বলবো কেন? বলেই একটা ভাব নিয়ে সেখান থেকে চলে আসলাম। আজ স্যার আমাকে নিয়ে আসেনি, ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছে। ভার্সিটিতে গিয়ে আমি পুরো বিস্মিত হয়ে গেলাম। এ তো দেখি পুরো চেহারা পাল্টে গেছে। এত ডেকোরেশন! আমার ক্লাসেরই একটি মেয়ে তিশা, ওর সাথে আমার খুব ভাব। একটু পর আমার কাছে এসে বলল, এত দেরি করছিস কেন? শুনেছিস আমাদের সেকশনের মেয়েদের ওপর পড়েছে সিনিয়রদের আপ্যায়নের ভার। মাহমুদ স্যার বলে গেছে কোনো ত্রুটি যেন না হয়। তারপর মুখে একটা বিরক্তি ভাব নিয়ে বলল, বলতো এখন অনুষ্ঠান এনজয় না করে সিনিয়রদের পেছনে পেছনে ঘুরবো? ওর কথা শুনে আমারও চরম বিরক্ত লাগলো। পারভেজ স্যারকে বলা কথাটা যে এইভাবে সত্যি হয়ে যাবে কে জানতো। আমি তো এমনিই বলেছিলাম।
হল রুমে গিয়ে দেখলাম শুধু আমি আর তিশা না, আমাদের ক্লাসের সব মেয়েরাই চরম বিরক্ত। সবাই এত সাজগোজ করে এসেছে সেলফি তুলবে, আবার কেউ কেউ বয়ফ্রেন্ডের সাথে হাতে হাত রেখে ঘুরে বেড়াবে। তা না করে এখন সবাই মিলে হল রুমে সিনিয়রদের জন্য ফুল মালা ব্যাচ আরো কত কি রেডি করছে। এই দায়িত্ব তো অন্য ক্লাসের মেয়েদেরও দিতে পারতো। আবার শুনি বেস্ট সিনিয়র স্টুডেন্টদের নাকি ফুলের মালা দিয়ে বরণ করতে হবে গেট থেকে। উফ উফ, রিইউনিয়নে এত কিছু হয় বলে তো জানতাম না। একটু পর আমাদের এক ব্যাচ সিনিয়র প্রফেসর মাহবুব স্যার এসে বলতে লাগলো, এই, তাড়াতাড়ি করো, আজকে আমাদের কত সোনার টুকরো ছাত্রছাত্রী আসবে, তাদের যেন কোনো আপ্যায়নের ত্রুটি না হয়। সবাই তাদের সাথে ভালো আপ্যায়ন করবে, তারা যা চাই তা দিবে। যদি শুনি কাউকে ঠিক মতো দেখাশোনা করা হয়নি, তাহলে তোমাদের সব কয়টার আমি পরে খবর করব। তারপর বাছাই করতে লাগলো কে কে ফুলের মালা দিয়ে বেস্ট সিনিয়র স্টুডেন্টদের বরণ করবে। তারপর আমার হাতেও একটা ফুলের মালা তুলে দিয়ে স্যার চলে গেল। কখন থেকে গেটে দাঁড়িয়ে আছি হাতে ফুলের মালা নিয়ে। এক এক করে সিনিয়ররা ঢুকছে আর মাহবুব স্যারের বেস্ট স্টুডেন্টদের স্যার নিজ হাতে ধরে ভেতরে ঢুকাচ্ছে। হঠাৎ আমার সামনে যে সিনিয়র ব্যাচ পরে দাঁড়ালো তাকে দেখে তো আমি আকাশ থেকে পড়লাম। আমার মুখ হা হয়ে গেল। আমার সামনে নীল রঙের পাঞ্জাবি পরে পারভেজ স্যার দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত ভাঁজ করে, হাতে কালো দামি ব্র্যান্ডের ঘড়ি পরেছে। স্যার সানগ্লাস খুলে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে আর আমি মালা হাতে নিয়ে মুখ হা হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ মাহবুব স্যার এসে পারভেজ স্যারকে জড়িয়ে ধরলো। তারপর আবেগে আপ্লুত হয়ে বলল, পারভেজ, তুমি এসেছো, কতদিন পর তোমাকে দেখলাম। তারপর সবার উদ্দেশ্যে বলল, আমাদের ভার্সিটির এই পর্যন্ত সব থেকে সেরা স্টুডেন্ট পারভেজ। ওর মতো ভদ্র আর মেধাবী ছাত্র আমি আজ পর্যন্ত দেখিনি। কি মেধা! এই ভার্সিটিতে 1 বছর পরে স্কলারশিপ পেয়ে লন্ডনে গিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তারপর আমাকে এক ধমক দিয়ে বলল, এমন হা করে না থেকে মালাটা তাড়াতাড়ি পরাও। আর হ্যাঁ, মৌসুমী পারভেজের ঠিক মতো দেখাশোনা করবে, এই দায়িত্ব তোমার উপর রইল। আমি স্যারকে আস্তে আস্তে মালাটা পরিয়ে দিলাম। স্যার আমাকে একটি চোখ টিপ মারলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম পৃথিবীটা এত ছোট কেন। আমার স্যার বর আবার সিনিয়র একজনই। স্যার মালা পরে সামনে চলে যাচ্ছে আর আমি সাইডে তাকিয়ে দেখলাম সব মেয়েদের মুখ হা হয়ে গেছে। এখন আর কারো চোখে বিরক্তি নেই, সবার চোখে ইমপ্রেসড ভাব। তিশা আমার কাছে এসে বলল, একটু আগে চোখের সামনে এটা কাকে দেখলাম? এমন সুন্দর সিনিয়রের আপ্যায়ন তো আমাদের সারা জীবন ধরে করতে দিলেও খুশি। সবার মুখেই এক কথা, সবাই শুধু পারভেজ স্যারকে খুঁজছে। সত্যি নীল পাঞ্জাবিতে স্যারকে আজ দারুণ লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। না, স্যারকে এতটা সুন্দর আজকে না লাগলেও হতো, এই পেতনিগুলি আবার আমার স্যারকে নজর দিয়ে না লাগিয়ে দেয়। আমি এক জায়গায় দাঁড়িয়ে পেপসির বোতলে চুমুক মাত্রই দিতে নিয়েছি তো স্যার এসে আমাকে বলল, যাও, তোমার সিনিয়রের জন্য 1 বোতল পেপসি দিয়ে আসো। আমি চুপচাপ নিয়ে এসে তার হাতে দিলাম। এখন আবার সে বলে খুলে দাও। এবার আমি বিরক্ত হয়ে বললাম, কেন, আপনার হাতে কি মেহেদি লাগিয়েছেন? স্যার বলল, সিনিয়রের কথা শুনছো না, তার উপর আবার বেয়াদবি! বলবো মাহমুদ স্যারকে। আমি তার কথা শুনে ভ্রু কুঁচকে মুখ ফুলিয়ে তার বোতলটা নিয়ে মুখ খুলে দিলাম। তারপর তার হাতে দিয়ে আমার পেপসির বোতলে এক চুমুক দিলাম। আরেকটা চুমুক দেব তার আগে স্যার তার হাতের বোতলটা আমাকে ধরিয়ে দিয়ে আমার বোতলটা নিয়ে একটা মুচকি হাসি দিয়ে চুমুক দিয়ে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম সে আমার এটো করাটা কেন নিয়ে গেল। রিইউনিয়ন অনুষ্ঠানের প্রথমে ভার্সিটির প্রফেসররা একে একে লেকচার দিতে লাগলো। মাহবুব স্যার তো পারভেজ স্যারের গুণাগুণ গাইতে গাইতেই শেষ। আমরা সবাই চেয়ারে বসে আছি আর বোরিং বোরিং ভাষণ শুনছি। স্যার যেখানে বসেছে তার পেছনের সারিতেই আমি বসেছি। স্যারের একদম পেছনে বসেছে আমাদের ক্লাসের সবচেয়ে ঢঙ্গি মেয়ে রিয়া, আর ওর 3 সিট পাশেই আমি। রিয়া পেছন থেকেও হা করে স্যারের দিকে তাকিয়ে আছে আর একটু পর পর এই সেই বাহানায় হেসে হেসে কথা বলছে। আমার তো মনে হচ্ছে আমার পুরো শরীরে কেউ যেন মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছে। এত হাসাহাসির কি হয়েছে বুঝতে পারছি না। আর স্যারও দেখো কিভাবে দাঁত কেলাচ্ছে। হঠাৎ দেখলাম রিয়া ওর হাত স্যারের কাঁধে রাখলো। আমার পুরো শরীর জ্বলে গেল। আমি ফট করে উঠে দাঁড়িয়ে রিয়ার মাথার চুলগুলো ঝাঁকাতে শুরু করলাম। তারপর ওর হাতের জুসের বোতলটা ওর মুখের উপর দিয়ে ফেলে দিলাম। প্রফেসর তার ভাষণ থামিয়ে দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে।
চারপাশে সবাই দাঁড়িয়ে গেছে। পারভেজ স্যারও আমাকে থামানোর জন্য দাঁড়িয়ে আমার হাত ধরে মৌসুমী মৌসুমী বলে ডাকছে। আমি শুধু শুনছি মৌসুমী মৌসুমী মৌসুমী। হঠাৎ দিশার ধাক্কানোতে আমি ফিরে তাকালাম। ও আমাকে বলল, কি রে, এমন দাঁত কিরমির করে কি দেখছিস? কখন থেকে ডাকছি? তার মানে এতক্ষণ ধরে আমি কল্পনা দেখছিলাম। তাদের দিকে তাকিয়ে দেখলাম এখনো তাদের হাসি চলছেই। আমি রাগে সেখান থেকে উঠে বাইরে চলে আসলাম। মাঠে এক কোনায় দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ চোখে সানগ্লাস পরা একটি ছেলে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হে প্রিটি গার্ল, তোমার নাম কি? দেখেই বোঝা যাচ্ছে সিনিয়র। আমি বুঝতে পারছি না কি করব। এভাবে কোনো ছেলে হাত ধরতে ভালো লাগছে না, কিন্তু সিনিয়র হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছে, না করলে অভদ্রতামি দেখায়। আমি অতি সংকোচে হাতটা একটু একটু করে বাড়াচ্ছিলাম, তখনই পারভেজ স্যার এসেই সেই ছেলের বাড়িয়ে দেওয়া হাতে হ্যান্ডশেক করে বলল, কি রে রিফাত, কি খবর? সেই ছেলেটি মানে রিফাত স্যারকে জড়িয়ে ধরে বলল, দোষ, কতদিন পর দেখা। স্যারের পাশে আরেকটি ছেলে দাঁড়িয়ে ছিল। তাকে আমি চিনি, নাহিদ ভাইয়া, স্যারের বন্ধু। বিয়েতে দেখা হয়েছিল। নাহিদ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে, আরে ভাবি যে। রিফাত নামের ছেলেটি চোখ থেকে সানগ্লাস খুলে অবাক হয়ে বলল, ভাবি? নাহিদ ভাইয়া বলল, হ্যাঁ, এই তো আমাদের পারভেজের বউ। কিন্তু ভাবি এখানে কেন? পারভেজ স্যার বলে উঠল। ও এই ভার্সিটিতেই পড়ে। পারভেজ স্যারের সম্ভবত কথাটি ভালো লাগলো না। তাদের দুজনকে বলল, ওই তোদের ওখানে কেউ মনে হয় ডাকছে। তারা দুজন চলে গেল। আমি ঠিক বুঝতে পেরেছি যে স্যার মিথ্যা বলেছে। তারপর আমাকে বলল, একটু পর পর কোথায় চলে যাও, খুঁজে পাই না। আমি মুখ ভেঙিয়ে বললাম, কেন, হাসাহাসি শেষ হয়ে গেছে? বলেই চলে যেতে নিয়েছিলাম, আর তারপরই শাড়ির সাথে পা লেগে হোঁচট খেয়ে পড়ে যেতে গেলাম। স্যার এসে আমার কোমরে হাত দিয়ে ধরে ফেললো, না হলে এক্ষুনি মুখ থুবড়ে মাটিতে পড়তাম। কোনো মতে ঠিক হয়ে দাঁড়ালাম, কিন্তু সমস্যা একটা বেঁধেই গেল। আমার শাড়ির কুচি খুলে গেছে। এখন কি করি? মুখটা কাদো কাদো করে কোনো মতে হাত দিয়ে শাড়ি সামলে রাখলাম। তার আমার অবস্থা দেখে বলল, কি যে করো না। তারপর আমাকে ধরে একটি কাছের করিডোরের চিপায় নিয়ে গেল। সব ক্লাস বন্ধ, তাই এখানেই দাঁড়াতে হলো। এখানে মানুষের ভালোই আনাবো না, অন্য কোথাও যে যাব এই অবস্থাটা সম্ভবত নেই। আমি চিপায় দাঁড়িয়ে কুচি ঠিক করতে লাগলাম। স্যার পেছনে মুখ করে আমায় আড়াল করে দাঁড়িয়ে আছে, যাতে কেউ দেখতে না পারে। এমন পরিস্থিতিতে কখনো পড়িনি, কেমন যেন লাগছে। তাড়াহুড়োই কিছুই ঠিক করে করতে পারছি না। তার উপর জামদানি শাড়ি বিধায় একা একা কুচি ধরতেও পারছি না। সকালেও সামিয়া ঠিক করে দিয়েছিল। স্যার একটু পর বলল, কি হলো, তাড়াতাড়ি করো। আমি কাঁদো কাঁদো করে বললাম, পারছি না। স্যার এবার ফিরে আমার দিকে মুখ করে দাঁড়ালো। তারপর আমার সামনে হাঁটু গেড়ে বসে নিচু হয়ে শাড়ির কুচি ঠিক করে দিতে লাগলো, আর আমি তার দিকে তাকিয়ে রইলাম। স্যার কুচিগুলো সব ভাঁজ করে আমার হাতে দিল। আমি তারপর আমার কোমরে তা গুজে নিলাম। কুচি কোমরে গোচার সময় শাড়ি ফাঁক হয়ে কোমরের খানিকটা অংশ বের হয়ে গেল। স্যার তো দেখে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল, আর আমি তো লজ্জায় খুনি হয়ে গেলাম। তারপর আঁচল ঠিক করব, তখনই কিছু ছেলে এখানে এসেছিল বলে স্যার আমাকে আড়াল করার জন্য একদম আমার কাছে এসে পড়লো। যখন হঠাৎ দুজনেই বুঝতে পারলাম আমরা এত কাছে, তখন একে অপরের মুখে চোখ পড়তেই আমরা যেন কোথাও আটকে গেলাম। স্যার আমার চোখের দিকে তাকিয়ে রইলো, আর আমি স্যারের দিকে। দুজন যেন চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছি। পাশ থেকে হালকা হালকা বাতাস আসছে, যার ফলে স্যারের সামনের কিছু চুল বারবার কপালে এসে পড়ছে, আর আমার সামনের চুলগুলো পেছন দিকে উঠছে। মনে হচ্ছে কেউ মনের ভেতর সুর বাজিয়ে দিচ্ছে। আমাদের দুজনকে কেউ যেন স্ট্যাচু করে দাঁড়িয়ে চলে গেছে। আচ্ছা, একে কি বলে চোখে চোখে কথা বলা? বিকেলে পারভেজ স্যার তাদের গ্রুপের আরো বেশ কিছু ছেলে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। আমি দূর থেকেই দেখছি। স্যারের কাছে একটা গিটার, সবাই স্যারকে গান গাইতে বলছে। স্যার আমার দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে গিটারে সুর শুরু করলো। তারপর আস্তে আস্তে মুখ দিয়ে সুর তুলে গাওয়া শুরু করলো। হুম, হুম, এতটা কাছে তবুও কেন আড়াল, কোন সে ভুলে আজ এই দ্বিধার দেয়াল, থামিয়ে আধার সময় চাইছে তোমার হৃদয়।
আমি ধীরে ধীরে স্যারের দিকে আগতে লাগলাম। মনে হচ্ছে যেন সব কিছু থেমে স্লো মোশনে চলে গেছে। আমি আর স্যার ছাড়া যেন এখানে আর কেউ নেই। বাতাসেও যেন সুর বইছে। আর এর পরের লাইনটা যেন আমার মনেই গেয়ে উঠলো। ভালোবাসি তাই কাছে আসি, ছুঁয়ে আছো এ মন তুমি এখনো। ভালোবাসি তাই কাছে আসি, হারাবো না এ পথ জানি কখনো। সবাই স্যারের কাছে গিয়ে জড়ো হচ্ছে, আর স্যার চোখ বন্ধ করে গিটারের সুর তুলে যাচ্ছে। তার মুখে এক লাজুক হাসি। হঠাৎ আস্তে করে চোখ খুলে আনমনে তাকিয়ে গেয়ে উঠলো। মিশে আছো তুমি চেনা অনুভবে, ভুলে যাব আজই কেন তবে। খুঁজে দেখো যদি পিছু অভিমানে, প্রিয় স্মৃতিগুলো কাছে টানে, বেঁধেছিলে আমায় অনুরাগে। তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে, তুমি হিনা পৃথিবী শূন্য লাগে, ভালোবাসি তাই কাছে আসি, ছুঁয়ে আছো এমন তুমি এখনো। ভালোবাসি তাই কাছে আসি, হারাবে না এ পথ জানি কখনো। আমাকে হারিয়ে যাওয়া থেকে ফিরিয়ে আনলো সকলের হাততালি। সবাই হাততালি দিয়ে পারভেজ পারভেজ করে চেঁচাচ্ছে। সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। সত্যি স্যার এত সুন্দর করে গানটা গাইলো কি করে? অসাধারণের থেকেও বেশি। সন্ধ্যার পরে কনসার্ট শুরু হলো। সিঙ্গার আনানো হয়েছে বড় বড়। তারা ব্যান্ড বাজিয়ে গান গেয়ে যাচ্ছে, আর সবাই লাফালাফি করছে। আমার হঠাৎ ওয়াশরুমে যাবার প্রয়োজন পড়লো। তিশাকে যে নেব, ও নেচেই যাচ্ছে, কথা শুনছে না। এত জোরে জোরে গান হচ্ছে যে কানের কাছে কিছুই শোনা যাচ্ছে না। তাই আমি একাই ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হতেই আমার পথ আগলে দাঁড়ালো আসিফ, আমার একটা সিনিয়র। ভার্সিটিতে আসার প্রথম দিন থেকে আমার পেছনে পড়ে আছে। আমি কখনো পাত্তা দিইনি। ওকে এখানে ওইভাবে দেখে আমি তাড়াতাড়ি অন্য পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু সেখানেও সে আমার পথ আটকে দাঁড়ায়। কি হলো মৌসুমী? আজকে আমার থেকে কিভাবে পালাবে? এই নিলিবিলিতে আমাদের কেউ ডিস্টার্ব করতে আসবে না। আজকে তোমাকে যা লাগছে না। ওর কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। ভীষণ ভয় লাগছে। আমি আবার চলে যেতে নিলে ও আমার হাত খপ করে ধরলো। আমি হাত ছটানোর আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু পারছি না। খুব শক্ত করে ধরেছে। আমার হাতের কাচের চুড়িগুলো ভেঙে হাতের ভিতর ঢুকে যাচ্ছে। খুব ব্যথাও লাগছে। আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ে যাচ্ছে। এই শব্দের ভেতর কেউ আমার চিৎকারও শুনছে না। ও আমার হাত ধরে নিয়ে কোথায় যাওয়ার জন্য টান দিতেই আমার সামনে এসে কেউ দাঁড়ালো। আমি তাকিয়ে দেখলাম পারভেজ স্যার। স্যারকে দেখে আসিফের হাত কিছুটা আগলা হতেই আমি জোরে হাত ছাড়িয়ে ছুটে স্যারকে শক্ত করে তার পেছনের পাঞ্জাবি খামচে ধরে জড়িয়ে ধরলাম। আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। কিছুক্ষণ পর স্যার আমাকে তার থেকে ছাড়িয়ে আসিফকে ধরে বেধম মারতে লাগলো। স্যার প্রচন্ড রেগে আসিফকে পাগলের মতো ঘুষি দিচ্ছে। মাঝে মাঝে হুয়াঙ্কার করে উঠছে আর বলছে, ওর হাত ধরেছিস? তোর এত সাহস! আরো যেন কিছু বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আমি স্যারের এই রূপ কখনো দেখিনি। আসিফ একবার কোনো মতে ছুটে দৌড়াতে চাইলো, কিন্তু তার আগেই স্যার ওকে ধরে আবার মারতে লাগলো। আসিফের অবস্থা প্রচন্ড খারাপ। আর কিছুক্ষণ মারলে বোধ হয় ও মরেই যাবে। আমি এবার স্যারকে আটকিয়ে বললাম, স্যার ছেড়ে দিন, এবার ও মরে যাবে। বাধা পেয়ে স্যার একটু থেমে যাওয়ার সুযোগে আসিফ পালিয়ে গেছে। স্যার এবার আমার দিকে তাকিয়ে সেই অগ্নি চোখে চেঁচিয়ে বলতে লাগলো, কমন সেন্স নেই? একা একা এখানে চলে এসেছো, বেশি সাহস দেখাও। এমনিতেই আমি ভয়ে কাঁপছিলাম, তার উপর স্যারের বকা শুনে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। স্যার আমার কান্না দেখে নরম হয়ে আমার মাথা তার বুকে টেনে নিল। আমি এবার স্যারের বুকে গিয়ে ডুকরে জোরে কেঁদে উঠলাম। তারপর স্যার আমাকে বাসায় নিয়ে আসলো। সারা রাস্তা আমি কান্না করেছি। বাসায় এসে স্যার আমার হাত থেকে ভাঙা কাচের চুড়ির টুকরোগুলো বের করে ওষুধ লাগিয়ে দিতে লাগলো। আমি ব্যথায় আহ করতে লাগলাম। সামনে তাকিয়ে দেখলাম স্যারের চোখ কেমন যেন ছলছল করছে। আমার আঘাতে যেন সেই ব্যথা পাচ্ছে। এরপর স্যার আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিল। তারপর লাইট অফ করে বিছানায় নিয়ে গিয়ে আমাকে তার বুকে টেনে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। লাইট অফ থাকার পরেও
রুম হালকা আলোকিত হয়ে রয়েছে। আজ মনে হয় ভরা পূর্ণিমা। চাঁদের আলো উপচে পড়ে রুমে ঢুকে চারদিকে জ্যোৎস্নার ন্যায় আলোকিত হয়ে রয়েছে। কেমন যেন মায়াবী মায়াবী লাগছে রুমটা। ভয় আমার এখনো কাটেনি। স্যার আমার মাথা হালকা ঝাঁকিয়ে নরম গলায় বলল, এই মৌসুমী, এত ভয় পেয়ে রয়েছো কেন? আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না, জানো? প্রথম যখন কলেজে ক্লাস নিতে গিয়েছিলাম, ক্লাসে ঢুকেই দেখলাম তোমাকে। দেখলাম একটি মিষ্টি মেয়ে ঘুমের ঢুলু ঢুলু অবাক চোখে তাকিয়ে আছে। চুলগুলো হালকা এলোমেলো হয়ে খোলা ছিল তোমার। একটি বাচ্চা যখন হঠাৎ ঘুম থেকে উঠে কিছু বুঝতে না পেরে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, তুমি ঠিক সেইভাবেই তাকিয়েছিলে। একটি নিষ্পাপ বাচ্চার মতো লাগছিল তোমাকে। তোমাকে দেখে আমি সেদিন অভিভূত হয়ে গিয়েছিলাম। তারপর প্রতিদিনই দেখতাম তুমি এক নজরে বইয়ের দিকে তাকিয়ে থাকতে, একবারও আমার দিকে তাকাতে না। আর আমার চোখ বারবার কৌতূহলী হয়ে তোমার দিকেই চলে যেত। তোমার সেই চাহনি ঘুরে ফিরে আমার মাথায় চলে আসতো। এই মৌসুমী, এত ভয় পেয়ে রয়েছো কেন? আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না, জানো? প্রথম যখন কলেজে ক্লাস নিতে গিয়েছিলাম, ক্লাসে ঢুকেই দেখলাম তোমাকে। দেখলাম একটি মিষ্টি মেয়ে ঘুমের ঢুলু ঢুলু অবাক চোখে তাকিয়ে আছে। চুলগুলো হালকা এলোমেলো হয়ে খোলা ছিল তোমার। একটি বাচ্চা যখন হঠাৎ ঘুম থেকে উঠে কিছু বুঝতে না পেরে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, তুমি ঠিক সেইভাবেই তাকিয়েছিলে। একটি নিষ্পাপ বাচ্চার মতো লাগছিল তোমাকে। তোমাকে দেখে আমি সেদিন অভিভূত হয়ে গিয়েছিলাম। তারপর প্রতিদিনই দেখতাম তুমি এক নজরে বইয়ের দিকে তাকিয়ে থাকতে, একবারও আমার দিকে তাকাতে না। আর আমার চোখ বারবার কৌতূহলী হয়ে তোমার দিকেই চলে যেত। তোমার সেই চাহনি ঘুরে ফিরে আমার মাথায় চলে আসতো। পারভেজ স্যারের কথাগুলো শুনে আমার সব ভয় কান্না কোথায় যেন চলে গেল। কত মিষ্টি করে সে কথা বলছে। আমি তার কথার মাঝে হারিয়ে গেলাম। স্যার বলতে লাগলো, স্যার খুব আবেগ নিয়ে কথাগুলো বলছিল। আমি তার বুকে মাথা রেখে চুপচাপ শুনছিলাম। স্যারের হৃদস্পন্দন খুব দ্রুত শোনা যাচ্ছে। জানো, যেদিন তুমি আমাকে প্রথম হড়বড় করে তোমার পছন্দের কথা বললে, সেদিন আমি চরম বিস্মিত হয়েছিলাম। তারপর যখন এক দৌড়ে আমার সামনে থেকে চলে গেলে, এক অপূর্ব অনুভূতিতে আমার মন ছেয়ে গেল। এত সুন্দর অনুভূতি আমার কখনো হয়নি। রাত দিন আমি যেন কোথাও হারিয়ে গেলাম। অকারণেই হাসতে লাগলাম। সবকিছুই খুব সুন্দর লাগতে শুরু করলো। 4 দিন তুমি কলেজে আসলে না। তোমাকে দেখার জন্য আমি অস্থির হয়ে উঠলাম। তারপর ক্লাস টেস্টের বাহানায় তোমাকে কলেজে আনালাম। প্রতিদিন তোমাকে নতুন করে ভালো লাগা শুরু হলো। কলেজের বিদায় অনুষ্ঠানে যেখানে সব মেয়েরা গাদা গাদা মেকআপ করে এসেছিল, সেখানে সবার মাঝে তুমি কতটা সিম্পল সাজে এসেছিলে। সেদিন প্রথম তোমাকে শাড়ি পরা দেখেছিলাম। সাধারণের ভেতর অসাধারণ লাগছিলে তুমি। সেদিন তোমাকে দেখে মন থেকে একটা গানই বেরিয়েছিল, ভালোবাসি। মৌসুমী, তোমার মনে আছে আমি একবার তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলাম, কিন্তু তুমি সেখানে না গিয়ে আমাকে একটি নর্মাল স্ট্রিট ফুডের শপে নিয়ে গেলে। তুমি যে কোনো রেস্টুরেন্টে যেতে চাওনি তা আমি খুব ভালোভাবে বুঝেছিলাম। তোমাকে দেখে সেদিন আমি শুধু মুগ্ধই হচ্ছিলাম। যেখানে মেয়েরা তাদের পছন্দের মানুষকে নিয়ে দামি দামি রেস্টুরেন্টে যেতে চায়, খরচের উপর খরচ করতেই থাকে, সেখানে তুমি আমাকে টেনে নিয়ে খরচ করতে দিতে না। কতটা সিম্পল তোমার মন, কত অল্পতেই খুশি হয়ে যাও। আমি এবার মুখ ফুলিয়ে বললাম, আচ্ছা, বিয়ের প্রথম রাতে যে আপনি আমাকে বললেন আমি আপনাকে বড়লোক দেখে বিয়ে করেছি। স্যার মৃদু হেসে বলল, সেটা তো আমি তোমাকে রাগ করে হার্ট করার জন্য বলেছিলাম। আমি খুব ভালো করে জানি আমার মৌসুমী এমন না। তাই তো যখন তুমি এটা শুনে আহত চোখে আমার দিকে তাকালে, আমি তোমার চোখে চোখ রাখতে পারলাম না। মাঠের কোণে গাছের গুড়িতে যখন আমরা পা ঝুলিয়ে বসে থাকতাম, তখন হালকা রোদের কারণে তুমি হালকা চোখ কুঁচকে মুখে মিষ্টি হাসি নিয়ে সামনে তাকিয়ে হড়বড় করে কথা বলতে থাকতে। মাঠের খোলা বাতাসে তোমার সামনের চুল উঠতে থাকতো। তোমার ওড়নার কোনা বারবার উড়ে আমার মুখে এসে পড়তো। তখন তোমাকে যে কি সুন্দর লাগতো। আমি মুগ্ধ চোখে অপলক ভাবে তোমার দিকে তাকিয়ে থাকতাম। তোমার আমার জন্য প্রতিদিন যত্ন নেওয়া, কিছু না পেরেও আমার জন্য প্রতিদিনই নুডলস রান্না করে নিয়ে আসা, আমার দিকে মায়া চোখে তাকিয়ে থাকা, তোমার দুষ্টুমিগুলো সবকিছু আমাকে তোমার প্রতি কতটা যে দুর্বল বানিয়ে দিল তা আমি নিজেও বোঝাতে পারবো না। তোমাকে ছাড়া নিজেকে শূন্য লাগতে লাগলো। আমি তোমাকে ভালোবাসি মৌসুমী, অনেক 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 স্যারের কথাগুলো আমি আবছা আবছা শুনতে লাগলাম। মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ বলছে আমি তোমাকে ভালোবাসি। আমার চোখ বন্ধ হয়ে আসছে। কেমন যেন সবকিছু আচ্ছন্ন লাগছে। আমি আপ্রাণ চেষ্টা করছি চোখ দুটো খুলে রাখার, স্যারের কথা সম্পূর্ণ শোনার, কিন্তু না, আমি পারলাম না। পরাজিত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম স্যার রুমে নেই। আমি তাড়াতাড়ি নামাজ পড়ে নিলাম। মাথাটা হালকা ভার ভার লাগছে। হয়তো ঘুমের ওষুধটা হাই ডোজের ছিল।
তাই ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসলাম। ব্যালকনির রেলিং এর উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে আনমনে তাকিয়ে রইলাম। সকালের শীতল হাওয়া আমাকে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ রাতে বলা স্যারের কথাগুলো ভাষা ভাষা মনে আসতে লাগলো। স্যার আমাকে খুব আবেগ দিয়ে কিছু কথা হয়তো বলেছিল। কিছু কিছু কথা স্পষ্ট মনে আছে, কিন্তু কিছু কথা কেমন যেন মনে হচ্ছে স্যার কি বলেছিল নাকি স্বপ্ন দেখেছিলাম। হয়তো ঘুমের ওষুধের কারণে আমার এমন লাগছে যে স্যার সত্যিই বলছে, না আসলে বলেনি, আমি কল্পনা করছি। না হলে শুধু শুধু স্যার আমাকে এত ইমোশনাল কথা কেন বলবে? না, আমি বোধহয় স্বপ্নই দেখেছি। এমন স্বপ্ন তো আগেও কত দেখতাম। প্রথমে এই কথাগুলো মনে পড়ে যে ভালো লাগা শুরু হয়েছিল, এই বিভ্রান্তিতে জড়িয়ে সেই মনটা আবার খারাপ হয়ে গেল। এর 2 দিন পর আমি ভার্সিটি গেলাম। ভার্সিটির গেটে পা রাখার সাথে সাথে কোথা থেকে আসিফ এসে আমার পায়ে পড়ে মাফ চাইতে লাগলো, তাও আবার সবার সামনে। ও আপু, ও আপু করে প্রচুর মাফ চাইছে সবার সামনে। আমার বিব্রতি বোধ হতে লাগলো। তাই আমি ওকে ঠিক আছে বলে চলে আসলাম। বুঝতে পারলাম পারভেজ স্যার ওকে মেরেই ক্ষান্ত হয়নি, আরো অনেক কিছু করেছে। ক্লাস শেষে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম রিক্সা করে। পথে সামিয়ার সাথে দেখা। সামিয়াও ওর ভার্সিটি থেকেই ফিরছিল। তারপর দুজনে মিলে রাস্তার ওপারে গিয়ে জমিয়ে ফুচকা খেতে লাগলাম। উফ, যা ভালো লাগছে না! কতদিন পর খাচ্ছি। আমি অলরেডি 1.5 প্লেট খেয়ে আর একটা ফুচকা মুখে তুলতে নিয়ে তার আগে সামিয়া হাত দিয়ে পেছনে ইশারা করলো। আমি ফুচকা মুখের সামনে ধরেই পেছনে ঘুরতেই দেখলাম স্যার 2 হাত বুকের ভেতরে গুজে গাড়ির সাথে হেলান দিয়ে সানগ্লাস নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। সামনের চুলগুলো হালকা হালকা বাতাসে উঠছে। একটি অ্যাশ কালারের শার্ট গায়ের সাথে ব্ল্যাক কালারের ডোরা কাটা টাইটা একটু ঢিলা করে রেখেছে। ব্লেজারটা বোধহয় খুলে রেখেছে। শার্টের হাতা ফোল্ড করে রেখেছে কোমর পর্যন্ত। স্যারকে দেখতে খুবই সুন্দর লাগছে। স্যার এবার ধীরে ধীরে আগতে লাগলো আমাদের দিকে। আমাদের সামনে দাঁড়িয়ে মাত্রই কিছু বলার জন্য মুখ খুলতেই আমি আমার হাতের ফুচকা স্যারের মুখে ঢুকিয়ে দিলাম। স্যার মুখে ফুচকা নিয়ে কিছুই বলতে পারছে না। আমি জোরে জোরে হাসতে লাগলাম খুব। সামিয়াও হাসছে। আর স্যার তাড়াতাড়ি ফুচকা গেলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ফুচকা খাওয়া শেষ হলে আমরা 3জন তারপর বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর পারভেজ স্যার সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি জানালার পাশে বসে জানালার বাইরে হাত বাড়িয়ে নেড়ে নেড়ে বৃষ্টির পানি ছুঁচ্ছি। একটু পর স্যার আমার হাত টেনে বলল, কি করছো? ভিজে যাচ্ছ তো। আমি তার কথার তোয়াক্কা না করে আবার হাত বাড়িয়ে দিলাম। স্যার আবার হাত টেনে বলল, কতক্ষণ ধরে ভিজছ? ঠান্ডা লাগলে কি করবে? কথা বললে কথা শুনো না। তার কথা শুনে আমি ভ্রু কুঁচকে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ স্যার আমার গালে একটা কিস করে বসলো। আমি তো হতবাক হয়ে গেলাম। মুখ হা হয়ে গেল। চোখ বড় বড় করে গালে হাত দিয়ে ধীরে ধীরে স্যারের দিকে তাকালাম। স্যার মাথা চুলকাতে চুলকাতে অন্যদিকে তাকিয়ে লাজুক হাসি দিয়ে বলছে, এতে আমার কোনো হাত নেই। তুমি বারবার মুখ ফুলিয়ে এত কিউট দেখাও কেন? বলে লাজুক হাসি দিতে দিতেই ল্যাপটপটা হাতে নিয়ে বাইরে চলে গেল। আর আমি এখনো গালে হাত দিয়ে মুখ হা করে ভাবছি এটা কি হলো। রাতে পারভেজ স্যার আমাকে পড়াতে বসেছে। স্যার মুখের সামনে একটা মোটা বই তুলে পড়ে পড়ে আমাকে শোনাচ্ছে। কিন্তু আমার এত ঘুম পাচ্ছে, কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না। একসময় ঘুমে ঢুলতে ঢুলতে আমি কখন যেন স্যারের কোলেই মাথা পেতে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি এখনো স্যারের কোলেই আছি। আর স্যার সেভাবেই বসা অবস্থায় খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে। তার মানে আমি সারা রাত এভাবেই ছিলাম। কিন্তু স্যার আমাকে ডাকলো না কেন? আমি তাড়াতাড়ি উঠে বসলাম। আমি উঠে বসায় স্যার টের পেয়ে আস্তে আস্তে চোখ খুলে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, গুড মর্নিং। আমি বললাম, আপনি আমাকে ডাকলেন না কেন? আপনার এভাবে ঘুমাতে সমস্যা হয়েছে না? স্যার মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি এত সুন্দর করে ঘুমিয়েছিলে, ডাকতে ইচ্ছে করছিল না, তাই তো আমি সারা রাত তাকিয়ে। কথাটা সম্পূর্ণ না করেই সে উঠে বাথরুমে চলে গেল। আর আমার মনে একটি ভালো লাগাও তৈরি করে গেল। একদিন বিকেল বেলা আমার বড় আপু আর ভাবি আসলো আমাকে নিতে। আমি তো সেই খুশি। সেবার স্যার আমাকে যেতে দেয়নি। এবার গিয়ে তাকে জব্দ করতে পারবো ভেবেই আনন্দ হচ্ছে। আমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে বের হলাম। আসলে স্যারকে আমি এখনো বলিনি। বললে তো আর আমাকে যেতে দিবে না।
মা বলল, পারভেজকে ফোন দাও তো মা। আমি মাকে মিথ্যা করে বললাম, মা আমার ফোনে চার্জ নেই, অফ হয়ে গেছে, আমি যাওয়ার পর আপনি একটু জানিয়ে দিবেন। মা বলল, মৌসুমী তুমি যাও, আমি বলে দিব। আমিও খুশি হয়ে চলে আসলাম। কাছে গিয়ে পৌঁছাতেই বিছানায় গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে একটা লম্বা ঘুম দিলাম। রাতে আর খেতেও উঠলাম না, বিছানা ছাড়লাম একেবারে সকালে। ফোন হাতে নিয়ে দেখি 73টা মিস কল, সব পারভেজ স্যার দিয়েছে। আমি ভয় আর কল ব্যাক করলাম না। ফোন দিলেই না আবার চলে আসতে বলে। আজ 3 দিন হয়ে গেছে স্যার আর একবারও ফোন করেনি, তাই একটু মন খারাপ লাগছে। আমি ফোন দেওয়ার ইচ্ছা করলেও কেমন যেন আর দেওয়া হলো না। তবে এখনো স্যারের করার রুটিন গুলো ইচ্ছে মতো ভাঙছি, বেশ লাগছে। ভাবছি 1 মাসের আগে আর যাব না, কিন্তু স্যারকে দেখতেও ইচ্ছে করছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ ফোনে একটি মেসেজ আসলো সামিয়ার নাম্বার থেকে। ওপেন করে দেখি লেখা আছে, বিকেলে এসে পড়ো, বড় ফুপু আসবে সন্ধ্যায়। সেই করা ফুফু আসবে, তার মানে তো যেতেই হবে। কি আর করার, ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম বিকেলে। ওই বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। বাসার ভেতরে গিয়ে দেখি বাড়ি পুরো খালি। সামিয়ার নাম ধরে ডাকলাম কিন্তু সাড়া পেলাম না। রুমে গিয়ে দেখি স্যার সোফায় বসে ল্যাপটপ টিপছে। আমার সাড়া পেয়ে একবার চোখ তুলে তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দিল। তাকে দেখে আমি থমকে গেলাম। উস্কো খুস্কো চুল, মুখ দেখে মনে হচ্ছে 3 দিন ধরে শেভ করেনি। চোখ লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে কতদিন ধরে ঘুমায় না। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাসায় সবাই কই, আজ নাকি ফুফু আসবে? স্যার না তাকিয়ে থমথমে গলায় জবাব দিল, সবাই নানু বাড়ি গেছে একটু আগেই। আমি কৌতূহলী চোখে বললাম, তাহলে সামিয়া যে আমাকে মেসেজ দিল আসার জন্য, ফুফু আসবে? স্যার ল্যাপটপ টিপতে টিপতে বলল, সেটা আমি দিয়েছি, ফুপু আসবে না। আমি ব্রু কুচকে বললাম, কিন্তু কেন? এবার স্যার ল্যাপটপ নামিয়ে উঠে এসে খপ করে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কেন, ফাঁকি কি শুধু তুমি দিতে পারো? এই বলে সে আমাকে ছেড়ে সেখান থেকে চলে গেল। আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। রাতে আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। হঠাৎ পারভেজ স্যার রুমে এসে আমাকে ঝপ করে উঠিয়ে বসিয়ে দিয়ে বলল, এই কয়দিন আমার ঘুম কেড়ে নিয়ে শান্তি মতো ঘুমিয়েছো না? বলে আমার কোলে মাথা পেতে শুয়ে পড়ল। তারপর বলে উঠল, আজ আমি ঘুমাবো, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কিন্তু হতভম্ব ভাবটা এখনো কাটেনি। স্যার এতদিন ঘুমায়নি কেন? আর আমি স্যারের ঘুম কেড়ে নিয়েছি মানে? ভাবতে ভাবতে আমি সেভাবেই ঘুমিয়ে পড়লাম। সকালের আলোয় আমার ঘুম ভেঙে গেল। স্যারের দিকে তাকিয়ে দেখি স্যার এখনো ঘুমাচ্ছে। আমি স্যারকে সরাতে গেলে স্যার ঘুমের চোখে হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরলো। আমি যতই ছাড়াতে চাচ্ছি ততই সে আরো শক্ত করে ধরে তার মুখ আমার পেটে ঘষতে লাগলো। আমার সুরসুরি লাগছে, সাথে লজ্জাও। অনেক কষ্ট করে নিজেকে স্যারের থেকে ছাড়িয়ে বাথরুমে চলে আসলাম। অনেকক্ষণ পর বের হয়ে দেখি স্যার উঠে পড়েছে, বসে বসে চোখ কসলাচ্ছে। বিকেলে আমি আর সামিয়া হলে বসে ক্যারাম খেলছিলাম। হঠাৎ স্যার এসে বলল সেও খেলবে। 3 জন জমিয়ে খেলছি, কিন্তু স্যারের জন্য আমি আর সামিয়া কেউই বেশি গুটি নিতে পারছি না। আর ওদিকে স্যার তার সাইডের গুটি পাহাড় জমিয়ে রেখেছে। অবশেষে স্যার ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড, আর সামিয়া লাড্ডু। আমি তো সেই খুশি। এর আগের বার সামিয়া আমাকে গেম খেলাইছিল তাই, আর এটা নিয়ে আমাকে অনেক খেপিয়েছে। তাই আমিও এখন ওকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দৌড়ে উঠতে গেছি। তখনই ক্যারামে পা বেছে ঠাস করে সোফার সাথে পায়ে বাড়ি খেলাম। খুব ব্যথা পেয়েছি। আমি বুঝতে পারছি হাঁটুর খানিকটা নিচে কেটে গেছে, কিন্তু ওদেরকে মুখে হাসি এনে বললাম ঠিক আছে। রুমে বসে সালোয়ার খানিকটা উঁচু করে দেখছিলাম কতটুকু কেটেছে। এমন সময় স্যার আসলো হাতে একটি মলম নিয়ে। স্যারকে দেখি আমি তাড়াতাড়ি সালোয়ার নিচে নামিয়ে দিলাম। স্যার আমার সামনে বসে হঠাৎ আমার সালোয়ার ধরে উপরে উঠাতে লাগলো। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে আবার নামিয়ে দিলাম। এবার স্যার রেগে গিয়ে এক টান দিয়ে সালোয়ারের কাটা জায়গা পর্যন্ত উঠিয়ে নিয়ে মলম লাগিয়ে দিতে লাগলো। আমার খুব অস্বস্তি লাগছে, তাই আমি বারবার হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছি। এবার স্যার আমাকে রেগে গিয়ে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কি সমস্যা? আমি ছুলে কি হয় তোমার? এখনো কেন আমার সাথে এমন করছো? এত বছর জ্বালিয়েও আমাকে শান্তি পাওনি যে এখনো এমন দূরে দূরে থাকো?
আবার সেই একই কথা বলছো যে আমি তাকে জ্বালিয়েছি? আমি এক ছিটকানি দিয়ে তার হাত ছাড়িয়ে নিয়ে জোরে বললাম, আমি আপনাকে জ্বালিয়েছি আর আপনি কি করেছেন? আপনি আমাকে খুব শান্তি দিয়েছেন। আমার কেমন লাগে সেটা আমিই বুঝি। আমার সেই আঘাতে মলম লাগাতে পারবেন না যেহেতু, এই আঘাতেও লাগানোর প্রয়োজন নেই বলে আমি হনহন করে সেখান থেকে চলে আসলাম। সন্ধ্যার পর রুমে এসে দেখলাম স্যার এখনো বেডেই বসে আছে আর স্যার সং শুনছে। আমি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলাম। আয়নায় দেখলাম স্যার আমার দিকে হতাশা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে মুখে এক ধরনের চাপা কষ্টের ছাপ। গানের কিছু লাইন আমাকে খুবই আকৃষ্ট করছে। আমি চুপচাপ শুনতে লাগলাম। ঝাপসা চোখে দেখে যাই তারার মেলা, কখনো বুঝিনি যে সব অভিনয় খেলা। কি করে আমি বোঝাই বলো, কেন জীবন আমার এত আধার কালো? যন্ত্রণা সে তো মানে না, সে তো বুঝে না, ভুল বুঝে চলে গেলে জানি আসবে না কাছে আবার। এই গান স্যার শুনছে কেন? এই গান তো আমার শোনা দরকার। স্যার এখনো আমার দিকে অপলক ভাবে তাকিয়ে আছে, যেন গানের মাধ্যমে তার মনের কষ্ট সে আমাকে শোনাচ্ছে। ভালোবাসার কফিন কাঁধে নিয়ে আমি আর কতকাল পাড়ি দেব, সমাধি টেনে যাও হারিয়ে আমি 1000 বছর ঘুমাবো। আমার চোখে পানি এসে পড়লো। আমি তাকে আড়াল থেকে লুকিয়ে চোখের পানি মুছলাম। তারপর উঠে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর সোফায় বসে ভাবছিলাম, আমার স্যারকে এভাবে না বললেও হতো। স্যার তো আমাকে ওষুধ লাগাতেই এসেছিল। এমন সময় স্যার আমার সামনে ব্যথার ওষুধ হাতে নিয়ে দাঁড়ালো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম এখনো মুখটা শুকিয়ে রেখেছে। আমি হাত থেকে ওষুধটা নিতেই জগ থেকে পানি ঢেলে আমার হাতে ধরিয়ে দিল। আমি ওষুধটা খাওয়ার পরে সে চলে গেল। আমার সব কিছু মিলিয়েই কান্না পেতে লাগলো। সোফার ব্যাক সাইডে হাতের উপর মুখ লুকিয়ে কান্না করতে লাগলাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে উঠে দেখি আমি স্যারের বুকে শুয়ে আছি বিছানাতেই। তার মানে স্যার আমাকে এখানে নিয়ে এসেছে। স্যারের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আবারও মন খারাপ হয়ে গেল। আমি উঠে নিচে চলে আসলাম। নাস্তার সময় স্যার বলল সে উপরের রুমেই খাবে। আমি তার প্লেটে নাস্তা দিয়ে আরেকটা প্লেট দিয়ে স্যারের সামনে টি টেবিলে রাখলাম। তারপর দাঁড়িয়ে রইলাম সেখানে। স্যার ল্যাপটপ পাশে রেখে উপর থেকে প্লেটটা উঠাতেই ভেসে উঠল দুটি ত্রিভুজাকৃতির স্যান্ডউইচ, মাঝখানে ফাঁকা জায়গায় জ্যাম দিয়ে ইংরেজিতে লেখা সরি। তার পাশে একটি ডিম সিদ্ধ, যেটাকে আমি জ্যাম দিয়ে একটি মুখশ্রী বানিয়েছি মন খারাপে। আর নাক হিসেবে লাগিয়েছি গাজরের একটা স্লাইড। অনেক কিউট লাগছে। তার পাশে দুটো লেটুস পাতা। তার তা দেখে একটু মুচকি হেসে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে শাড়ির আঁচলের কোণে আঙুল পেঁচিয়ে পেঁচিয়ে মাথা নিচু করে ফেললাম। স্যার আমার হাত টেনে তার পাশে বসালো। তারপর একটু নরম করে বলল, তুমি খেয়েছো? আমি মাথা নাড়িয়ে না বললাম। তারপর স্যার তার হাত দিয়ে আমার মুখে একটি স্যান্ডউইচ তুলে খাইয়ে দিতে লাগলো। তারপর খাওয়ার মাঝখানে জিজ্ঞেস করলো, ব্যথা কমেছে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। স্যার আমার হাত ধরে বলল, আই এম সরি, তুমি এমনিতেই ব্যথা পেয়েছিলে আর আমি তার ভিতর তোমাকে কথা শোনালাম। তখনই সামিয়া এসে জাইনাল স্যারের সেই কড়া ফুপু এসেছে। আমি স্যারের দিকে তাকালাম আর স্যার আমার দিকে। তারপর দুজনেই একসাথে হেসে দিলাম, কারণ কয়দিন আগেই স্যার এই মিথ্যা কথা বলেছিল আর আজ তা সত্যি হয়ে গেল। একদিন সকালে পারভেজ স্যার আর আমি আবার জগিং গেলাম। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত। তারপরও আজ একটু বেশি গরম পড়েছে। ঘাম ঝরছে মুখ থেকে। আমি থেমে কোমরে হাত দিয়ে হাঁপাতে লাগলাম। স্যার পাশ থেকে তার রুমাল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে লাগলো। আমি তার দিকে তাকালাম আর সাথে সাথে দুজনেই একটা লাজুক হাসি দিলাম। কারণ আমাদের দুজনেরই সেই মুহূর্তের কথা মনে আসছে যখন আমি একদিন স্যারের ঘাম মুছে দিয়েছিলাম ওড়না দিয়ে। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই নাস্তার টেবিলে গেলাম। আমি মাকে সাহায্য করছি। সবাই খেতে বসে পড়লাম। ডাল ভুনা আনা হয়নি, তাই আমি উঠে আবার আনতে গেলাম। কিন্তু আনার সময় ভুলবশত ডালের চামিচটা নিচে পড়ে গেল আর খানিকটা ডালও ছিটকে পড়েছে স্যারের ফুফির পায়ের কাছে। আমি তাড়াতাড়ি মাফ চেয়ে নিলাম, কিন্তু তার আগেই ফুফি চেঁচিয়ে উঠলো, একটি সামান্য চামচটাও সামলাতে পারে না এ মেয়ে, সংসার কিভাবে সামলাবে? আমার শাশুড়ি মা তাড়াতাড়ি বলে উঠল, আপা ভুল করে পড়ে গেছে। ফুফু আবার চেঁচিয়ে বলা শুরু করলো, শ্বশুর শাশুড়ির সামনে ভুল হবে কেন? চামচটা পড়ে কিভাবে শুনি?
বেশি লাই দিয়েছো বলেই এমন ভুল করার সাহস পায়। আমার বাড়ি গিয়ে দেখো ছেলের বউকে কিভাবে টাইট দিতে হয়। আমার হাত পা কাঁপতে লাগলো তার কথা শুনে। এভাবে কখনো কেউ আমাকে বলেনি। চোখ ভরে আসছে পানিতে। আর ফুফু বলেই যাচ্ছে, এই মেয়ে পারেটা কি শুনি? সেদিন যে পায়েসের এত গুণাগুণ হলো, সেই পায়েস এই মেয়ে পারভেজকে দিয়ে রাধিয়েছে। আমাকে তোমাদের কাজের বুয়া বলেছে। ছি ছি পারভেজ, তোকেও বলি, লজ্জা করে না? বউয়ের কাজ করে দিস, পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে ঢুকোস। আর আমার ছেলেকে দেখ, পানির গ্লাসটাও তুলে খেতে হয় না। সে চুপচাপ বসে তীক্ষ্ণ চোখে ফুপুর দিকে তাকিয়ে আছে। এবার ফুফুমার দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, এত সুন্দর দুধে হালতা গায়ের রং ছেলের জন্য কোথায় তার থেকেও বেশি ফর্সা বউ আনবে তা না, শ্যামলা রঙের মেয়ে নিয়ে এসেছো। তার চেহারা যতই ভালো হোক, গায়ের রং তো ফক্কা হতে হবে। আমার চোখ দিয়ে এবার পানি বেরিয়ে গেল। তখনই স্যার উঠে দাঁড়াতেই রেগে তার হাতের কাছের গ্লাসটা জোরে জোরে ছুঁড়ে মারলো। ভাঙা কাচের শব্দে সবাই স্যারের দিকে তাকালো। স্যারের রাগকে চেপে শান্ত গলায় বলল, আমার চোখ দিয়ে এবার পানি বেরিয়ে গেল। তখনই স্যার উঠে দাঁড়াতেই রেগে তার হাতের কাছের গ্লাসটা জোরে জোরে ছুঁড়ে মারলো। ভাঙা কাচের শব্দে সবাই স্যারের দিকে তাকালো। স্যারের রাগকে চেপে শান্ত গলায় বলল, দেখো, ফুপু আমার হাত থেকে একটা কাচের গ্লাস পড়ে ভেঙে গেল। এখন আমাকে এর জন্য কি করবে? কারণ মৌসুমীর হাত থেকে সামান্য একটা চামচ পড়ে যাওয়ার জন্য তুমি যা করলে, তাতে তো আমাকে তোমার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথা। কিন্তু আমাকে তুমি কিছু বলবে না, কারণ আমি এই বাড়ির ছেলে বলে, আর মৌসুমী বউ বলে ও একটা সামান্য ভুলও করতে পারবে না। কেন, আমাকে একটু বোঝাও তো। আর কি যেন বললে? আমার লজ্জা পাওয়া উচিত? পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে যাই, স্ত্রীর কাজে সাহায্য করায় লজ্জা না। লজ্জা সেসব পুরুষদের পাওয়া উচিত যারা স্ত্রীর কাছে সাহায্য করে না। অ্যাকচুয়ালি তারা পুরুষই না, তারা কাপুরুষ, যেমন তোমার ছেলে। আর আমি বিয়ে করেছি একজন জীবনসঙ্গিনী পাওয়ার জন্য, কোনো শোপিজের জন্য না যে তাকে ধবধবা ফকফকা হতে হবে। আমার জন্য আমার স্ত্রী এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী, যার জন্য আমি সামান্য সাহায্য করা কি চাইলে সারা জীবন বসিয়েও খাওয়াতে পারি। মৌসুমীকে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। এই বাড়ি ততটাই ওর যতটা আমার। আমার বউয়ের সম্মান আমার সম্মান, আর তাকে সে ছেড়ে কথা বলবে না। বলে চেয়ার হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে হন হন করে অফিসে চলে গেল। ফুফু তো হা হয়ে গেছে, কিছুই মনে হয় বুঝতে পারছে না। সামিয়া তার দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে। আমার শ্বশুর শাশুড়ের মুখেও গর্বের হাসি। আর আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। তবে এই অশ্রু খুশি। আজ সে আবার আমার মন ছুঁয়ে দিল সেই প্রথম দিনের মতো। বিকেলে ছাদের দোলনায় বসে স্যারের বলা কথাগুলো ভাবছি। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। স্যারের ফুফু একটু আগে চলে গেছে মুখ ফুলিয়ে। কেউই তাকে আটকানোর চেষ্টা করেনি। তবুও আমি আটকাতে গিয়েছিলাম। ফুফু আমার দিকে তাকিয়ে কিছু না বলেই যেতে থাকে। আরেকবার আটকাতে যাব, কিন্তু সামিয়া আমার হাত ধরে আটকিয়ে রাখে। স্যার আবার খুব রেগে গিয়েছিল। সকালের নাস্তাও করেনি, আর আমি নিশ্চিত দুপুরেও কিছু খায়নি। স্যারের মাথা ঠান্ডা করার আমার মাথায় একটা আইডিয়া আসলো। স্যার বাসায় আসলো রাত 9টা বাজে। দেখেই বোঝা যাচ্ছে এখনো মেজাজ খারাপ, আর খাবারও খায়নি। সে ফ্রেশ হয়ে বের হতে আমি তার হাত টেনে তাকে ছাদে নিয়ে আসলাম। স্যার বারবার বলছিল তার ভালো লাগছে না, ছাদে কেন নিয়ে যাচ্ছে, কিন্তু ছাদে নিয়ে এসেই চুপ হয়ে গেল। কারণ আকাশের বিশাল একটা চাঁদ উঠেছে, তার আলোয় সবকিছু সুন্দর লাগছে। আমি গিয়ে ছাদের সুইমিং পুলে পা ডুবিয়ে বসলাম। তারপর স্যারকেও ইশারা করলাম এসে বসার জন্য। স্যার কোমরে 2 হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে ঠিক আমার পাশে এসে বসলো পা ডুবিয়ে। চাঁদের বিশাল প্রতিবিম্ব সুইমিং পুলের পানিতে পড়ছে। ঠান্ডা পানিতে আমরা পা ডুবিয়ে বসে আছি। ছাদের খোলা বাতাসে আমাদের চুল উঠতে লাগলো। কিছুক্ষণ পর আমি স্যারকে জিজ্ঞেস করলাম, আজকে আপনি সারাদিন কিছু খাননি তাই না? আমার কথা শুনে স্যার আবার গম্ভীর হয়ে গিয়ে অন্যদিকে তাকালো। আর আমি স্যারের মুখের সামনে তুলে ধরলাম এক বাটি নুডলস। স্যারের পাটির দিকে নজর যেতেই আবেগে চোখে আমার দিকে তাকালো। আমি চোখ দিয়ে ধরার ইশারা করতেই স্যার বাটি হাতে নিয়ে খুশিতে আপ্লুত হয়ে গেল। তারপর ডান হাতে বাটি ধরে বাম হাত দিয়ে
আমার একটি হাত তার কোলে টেনে নিয়ে বলল, জানো মৌসুমি, তোমার এই নুডলস আমি কত মিস করেছি। সেদিনের পর থেকে আমি আর কারোর হাতের নুডলস খাইনি। নুডলস দেখলেই আমার শুধু তোমার কথা মনে পড়তো। আমি তাকে বললাম, এখন কি শুধু কথাই বলবেন নাকি খাবেনও? স্যার একটা মিষ্টি দিয়ে আমার হাতে বাটি দিয়ে বলল। তুমি খাইয়ে দাও না। কি? আমিও একটা লাজুক হাসি দিয়ে স্যারকে খাইয়ে দিতে লাগলাম, আর স্যার আমার দিকে তাকিয়ে রইল। খাওয়ার মাঝখানে আমি তার মুখের সামনে নুডলস সহ চামিচ নিতেই স্যার আমার হাত খপ করে ধরে ঘুরিয়ে আমার মুখে খাইয়ে দিল। এভাবে চলতে লাগলো আমাদের নুডলস খাওয়া। খাওয়া শেষে আমি বাটিটা সাইডে রাখতে নিলাম, আর স্যার আমার ওড়না দিয়ে মুখ মুছতে লাগলো। আমি ঘুরে অবাক চোখে তাকাতেই আমার দিকে বুড়ো নাচিয়ে ইশারা করলো। তারপর মুচকি হেসে অন্যদিকে তাকালো। আমরা অনেকক্ষণ গল্প করলাম। হঠাৎ স্যার আমার কাঁধে মাথা রাখলো। আমি সাথে সাথে কেঁপে উঠলাম। কিছুক্ষণ পর স্যার আমার একটি হাত তার হাতের মুঠিতে নিয়ে বলল, জানো মৌসুমি, আমার না চাঁদ খুব ভালো লাগে। আগে প্রতিদিন চাঁদ উঠলে আমি একবার না একবার ছাদে এসে দেখতামই। আমি বললাম, এখন প্রতিদিন দেখেন না? স্যার মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলল, না, এখন আমার কাছে এর থেকেও সুন্দর চাঁদ আছে, যাকে আমি প্রতিদিন রাতে ঘুমানোর পর মন ভরে দেখি। আমি লজ্জা পেয়ে তার চোখের দিকে তাকাতেই আটকে গেলাম। খোলা আকাশের নিচে জ্যোৎস্নার রাতে শীতল হাওয়ায় আবারও আমাদের চোখে চোখ যেন কথা হতে লাগলো, কোনো এক অব্যক্ত কথা। একদিন বিকেলে আমার বড় বোনের মেয়ে আসলো। এবার 3 বছরে পা পড়েছে। অনেক কিউট। কেমন ভাঙা ভাঙা কথা বলে। খালামণি খালামণি করে নাকি পাগল করে যাচ্ছিল, তাই ভাইয়া নিয়ে এসেছে। কিন্তু এখানে এসে সে খালুর জন্যই বেশি পাগল হয়ে গেছে। খালামনির কথা তার মনেই নেই। আর পারভেজ স্যারও একদম যেন মিশে গেছে ওর সাথে খেলায়। এত এত আদর করছে। স্যারও খুব খুশি ওকে পেয়ে। স্যার যে এত বাচ্চা পছন্দ করে তা তো আমি জানতামই না। আমি হলের সোফায় বসে বসে দূর থেকে তাদের খেলা দেখছিলাম। এমন সময় আমার শাশুড়ি মা এসে আমার পাশে বসে পারভেজ স্যারের দিকে তাকিয়ে বলল, এই ফারবেসটা না বাচ্চা দেখলে একেবারে পাগল হয়ে যায়। খুব পছন্দ করে বাচ্চা ফোলাফান। তারপর আমার দিকে তাকিয়ে হেসে বলল, বৌমা, এবার আমার পারভেজকে ওর নিজের একটা বাচ্চা এনে দাও। আমরাও এখন নাতি নাতনির মুখ দেখি। মার কথা শুনে আমি বেশ লজ্জা পেলাম। স্যারও তখন এখানেই আসছিল। মার শেষের কথাগুলো শুনে আমার সাথে চোখ পড়তেই সেও লজ্জা পেয়ে আগালো না, চলে গেল। স্যার সেদিনের পর থেকে কয়দিন পর পরই বায়না ধরে আমার হাতে নুডলস খাওয়া, যখন তখন বলবে। মৌসুমি, নুডলস বানিয়ে নিয়ে এসো না প্লিজ। আমার আর কি করার, আমাকে বানিয়ে আনতে হয়। কিন্তু এখন অ্যাডভান্স যোগ হয়েছে, আমাকে খাইয়েও দিতে হয়। স্যার আমাকে একটি কমলার খোসা ছাড়িয়ে দিতে বলে। বিছানায় হেলান দিয়ে ফোন টিপছিল। আমার এই দুষ্টুমি করতে মন চাইলো। আমি চুপি চুপি তার চোখের সামনে একটি কমলা ধরে রস ছিটিয়ে নিলাম। স্যার ধরফরিয়ে বসে পড়লো, হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে লাগলো। আর আমি হাসতে হাসতে পালানোর জন্য একটি পা বাড়াতে পেছন থেকে হাতে একটা হ্যাচকা টান অনুভব করে গিয়ে পড়লাম স্যারের উপর। আমি ওঠার চেষ্টা করছি, কিন্তু স্যারও শয়তানি হাসি দিয়ে আমাকে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে ঘুরে তার নিচে আমাকে ফেলে আমার হাত বিছানার সাথে চেপে ধরলো। আমি ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছি, আর স্যার আমাকে দেখে যাচ্ছে এক দৃষ্টিতে। আর আমি বলছি, আর করব না, এই কানে ধরছি, প্লিজ ছাড়ুন। আমি ভর্তা হয়ে গেলাম। না, আমার কোনো কথা মনে হয় তার কানে ঢুকছে না। কিরে বাবা, চোখ খুলে ঘুমিয়ে গেল না তো? স্যার এবার আস্তে আস্তে তার মুখ আমার খোলা চুলের কাছে এনে গ্রান নিতে লাগলো। আমার বুকের ভেতর যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। ধক 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 করেই যাচ্ছে। কি করে নিজেকে ছোটাই? হাত এখন কিছু একটা আটকা লেগে গেছে। সেই সুযোগে আমিও হাত ছাড়িয়ে হেসে হেসে স্যারকে সুরসুরি দিতে লাগলাম। স্যার আমার উপর থেকে সরে যেতেই খিলখিলিয়ে হেসে উঠল। দিলাম তোর, কিন্তু দরজা পর্যন্তই যেতেই স্যার আবার আমার হাত ধরে ফেললো পেছন থেকে। এক টান দিয়ে আমাকে তার বুকে এনে ফেলে আমার পেছনে তার 2 হাত দিয়ে আমাকে আঁকড়ে ধরলো। আমি আমার হাত দিয়ে তার বুকে ধাক্কা দিয়ে তাকে সামনে সরানোর চেষ্টা করছে। তাতে শুধু একটা জিনিস হলো, আমি হয়রান হলাম আর কিছুই না। হয়রান হয়ে মুখ ফুলিয়ে নিচে তাকিয়ে রইলাম। স্যার একটা বাঁকা হাসি দিয়ে বলল, শক্তি খাটানো হয়ে গেছে। স্যার তার হাতের এক আঙুল দিয়ে আমার কপাল থেকে শুরু করে
আলতো ছুঁয়ে নিচে যেতে লাগলো। আমি ছটফট করে বলে উঠলাম, মা আপনি? স্যার সাথে সাথে আমাকে ছেড়ে পেছনে তাকালো, কিন্তু দেখলো কেউ নেই। আমি তাকে জিব্বা দিয়ে মুখে ভেঙচি কেটে এক দৌড় দিয়ে হাওয়া হয়ে গেলাম, আর স্যার কোমরে হাত দিয়ে হাসতে লাগলো। একদিন বিকেলে শপিং মলে গেলাম কিছু টুকটাক কেনাকাটা করতে। আমি একাই এসেছি, সেখানে হঠাৎ শ্রাবণীর সাথে দেখা। তারপর আমার মন খুশিতে ভরে উঠল। এতদিন পর নিজের বেস্টুকে সামনে দেখে আমি ছুটতে গিয়ে তোমার নাম ধরে ডাকলাম, শ্রাবণী। শ্রাবণীও আমাকে দেখে এক পলকের জন্য খুশিতে ঝিলিক মেরে উঠল, কিন্তু পরক্ষণেই ওর চেহারায় খুশির বদলে রাগ ভিড় করলো। ও পেছনে ফিরে হাঁটতে লাগলো। আমি ছুটে গিয়ে ওর পথ আগলে ওর হাত ধরে বললাম, শ্রাবণী আমাকে প্লিজ মাফ করে দে। শ্রাবণী ওর হাত ছাড়িয়ে বলল, আমাকে চিনিস তুই? অদ্ভুত তো। আমি উদ্বিগ্ন কণ্ঠে বললাম, শ্রাবণী এরকম বলিস না, আই এম সরি। শ্রাবণী বলল, আর কি বলবো মৌসুমী, তুই এমন কেন করলি? কথা নেই বার্তা নেই, একদম উধাও। আর এখন তোর আমার কথা মনে পড়েছে? আমি শ্রাবণীকে ধরে কেঁদে ফেললাম। বললাম, শ্রাবণী তুই জানিস না আমার কিছু সমস্যা ছিল। শ্রাবণী বলল, এমন কি সমস্যা থাকতে পারে যে তোকে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া লাগে? আমার কথা না হয় বাদই দিলাম, তুই জানিস পারভেজ স্যারের কি অবস্থা হয়েছিল? পাগল হয়ে গেছিল, প্রায় পাগল। রাত 1টা বাজে আমার বাসার সামনে দাঁড়িয়ে থেকেছে শুধুমাত্র জানার জন্য যে আমি তোর কোনো খোঁজ পেয়েছি কিনা। আমি তো শুনেছি স্যারের পর থেকে ভালোভাবে ক্লাসও নিত না, অন্যমনস্ক হয়ে থাকতো। আমাদের ফাইনাল পরীক্ষার সময় প্রতিদিন তোকে খুঁজে বেরিয়েছে। তার কিছুদিন পরেই স্যার কলেজ ছেড়ে দেয়। স্যার তোকে কত ভালোবাসে, আর তুই এতটা নিষ্ঠুর কি করে হলি? শ্রাবণীর কথাগুলো চুপ হয়ে শুনছিলাম। শেষের কথাটা শুনে বললাম, পারভেজ স্যার তোকে বলেছে সে আমাকে ভালোবাসে? শ্রাবণী আমাকে ধরে বলল, সব কথা কি বলে দিতে হয়? শ্রাবণীকে অবশেষে অনেক কষ্টে মানাতে পারলাম। যখন ও শুনলো আমার সাথে স্যারের বিয়ে হয়েছে, তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভাগ্যিস বিয়েটা স্যারের সাথেই হয়েছে, তোকে শেষমেশ না পেলে হয়তো স্যার পাগলই হয়ে যেত। তারপর জানলাম শ্রাবণীও 1 বছর হলো বিয়ে হয়েছে, আর এখন ও প্রেগনেন্ট। শ্রাবণীর ফোন নাম্বার আর অ্যাড্রেসও এনেছি। গাড়িতে বসে বসে শ্রাবণীর কথাই ভাবছি। সবার চোখেই আমি দোষী, সবাই আমাকেই দোষ দিচ্ছে, কিন্তু আমি আমার কথা আর কাউকে বলতে পারছি না। শ্রাবণী স্যারকে নিয়ে যা যা বলল তা কি সত্যি? ও আবার কোনো ভুল বোঝেনি তো? যদি ভুল নাই হয়ে থাকে, তবে আমি সেদিন যা দেখেছিলাম তার মানে কি ছিল? স্যারের আমার প্রতি এত রাগ থাকা সত্ত্বেও আমার কতটা খেয়াল রাখে, যত্ন করে কেন? আমারও স্যারের প্রতি কত রাগ অভিমান জমা আছে, কিন্তু স্যারের সামনে গেলেই সব যেন কোথাও উধাও হয়ে যায়। ইচ্ছে করে সেসব নিয়ে না ভাবতে, কিন্তু সেদিনের দেখা দৃশ্য আমার পিছু ছাড়ছে না। আমার চোখে দেখা কি করে ভুল হতে পারে? প্রশ্নের উত্তরগুলো স্রোতের বিপরীতে পেয়ে আমি এলোমেলো হয়ে যাচ্ছি। যখনই এসব নিয়ে ভাবি, আমার মাথা ফাঁকা ফাঁকা লাগতে থাকে। বাসায় পৌঁছে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। কেমন যেন ক্লান্ত লাগছে, অনেক ক্লান্ত। আচ্ছা, এই ক্লান্তিটা কি শরীরের নাকি মনের? ভালো লাগছে না। এখন এগুলো নিয়ে ভাবতে আর ভালো লাগছে না। তাই ভাবনা ছেড়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। কতক্ষণ ঘুমিয়ে রইলাম জানি না। মাথায় কারো হাতের ছোঁয়া পেয়ে চোখ খুলে তাকালাম। চোখ খুলতে দেখলাম একটি উদ্বিগ্ন মুখ। পারভেজ স্যার আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, মৌসুমী, শরীর খারাপ লাগছে? এই অসময়ে ঘুমিয়ে রয়েছো? আমি তাড়াতাড়ি উঠে বসলাম। ফোন হাতে নিয়ে দেখলাম রাত 8টা বেজে গেছে। ও নো, এতক্ষণ ঘুমিয়েছি! মাগরিবের নামাজটাও বাদ গেল। আমি উঠে বাথরুমে চলে গেলাম। বের হয়ে দেখি স্যার রুমে নেই। কিছুক্ষণ পর এশার নামাজের সাথে মাগরিবের কাজা নামাজও আদায় করে নিচে চলে গেলাম। গিয়ে দেখি সামিরার মা কি নিয়ে যেন হাসাহাসি করছে আর চা খাচ্ছে। মা আমাকে ডেকে বসতে বলে, হাতে 1 কাপ চা তুলে দিল আর বলল, ভালো লাগছিল না, তাই এই অসময়ে চা বানিয়ে খাচ্ছি। চায়ের কাপে চুমুক দিয়ে এখন একটু ভালো লাগছে। পারভেজ স্যারকে কোথাও দেখছি না। আমার কৌতূহলী চোখ বারবার এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। মা হয়তো বুঝতে পারলো তাই। পারভেজ ছাদে আছে, নাহিদ এসেছে, ওর সাথে কথা বলছে। তারপর আমার হাতে চায়ের ট্রে ধরিয়ে দিয়ে উপরে পাঠিয়ে দিল।
আমি চায়ের ট্রে হাতে দরজার কাছে আসতে আমার কানে আসলো পারভেজ স্যারের গলা। স্যার বলছে, নাহিদ, বিয়ের আগে আর পরের অবস্থাকে একসাথে গুলিয়ে ফেলিস না। বিয়ের পরে অনেক পরিস্থিতি তোর ভালো না লাগলেও তোকে হ্যান্ডেল করতে হবে, কারণ তখন সেটা তোর দায়িত্বের মধ্যে পড়বে। এখন তুই যেমন ইচ্ছা রিয়েক্ট করতে পারিস, কিন্তু তখনও যদি এমন রিয়েক্ট করিস তাহলে সেটা তোদের দুজনেরই বাঁধবে, সম্পর্কগুলোর মধ্যে প্রশ্ন উঠে আসবে। তাদের এই কথার মাঝেই আমি ট্রে হাতে সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে তারা দুজনেই চুপ হয়ে গেল। আমি তাদের সামনে টি টেবিলে ট্রে রেখে চা হাতে দিলাম। নাহিদ ভাইয়া বলেছে, আরে ভাবি যে, ভাবি আপনিও বসেন। আমি বললাম, না থাক, আপনারা কথা বলুন। বলে চলে আসলাম সেখান থেকে। সকালে মা, বাবা, স্বামীরা আবার নানু বাড়ি চলে গেল মাকে ডাক্তার দেখাতে। নানু বাড়ির পাশেই নাকি কোন এক ডাক্তার আছে ভালো। বেশ কিছুদিন সেখানে বেরিয়েও আসবে। একটু পর স্যারও অফিসে চলে গেল। আমি এই বড় বাড়িতে একা হয়ে গেলাম। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম, টিভি দেখলাম, তারপর রান্নাটাও সেরে ফেললাম। দুপুরের একটু পরেই স্যার এসে পড়লো। আমি বাসায় একা আছি তাই তাড়াতাড়ি এসেছে। সে ফ্রেশ হয়ে আসলে আমি তাকে খেতে দিলাম। স্যার খাবার মুখে দিয়েই আমার দিকে তাকালো। আমি জানি স্যার কেন তাকিয়েছে, কারণ আমি আজ খাবারে একটু বেশি ঝাল দিয়েছি। স্যার তাকাতেই আমি কানে হাত দিয়ে মুচকি হেসে চোখ নাড়িয়ে নিঃশব্দে বললাম, সরি। স্যার বলল, শুধু আজকের জন্যেই? সন্ধ্যার দিক দিয়ে আকাশে কালো মেঘ ঠেকে গেল। মনে হয় খুব বৃষ্টি হবে। স্যার সোফায় বসেছিল। আমার মনে পড়লো ছাদে কিছু জামা কাপড় আছে। আমি দৌড়ে গেলাম ছাদে। তারপর জামা কাপড় তুলতে না তুলতে ঝপঝপ করে বৃষ্টি নেমে পড়লো। আমি জামা কাপড় নিয়ে দৌড় দিলাম। শাড়ি পরার কারণে বেশি জোরে দৌড়াতে পারছি না। আমি আংশিক ভিজে গেছি, তবে মাথা ভালোই ভিজেছে। রুমে এসে দেখি স্যার এখনো সোফাতেই বসে রয়েছে। বৃষ্টির সাথে সাথে বাতাসেরও বেগ আছে। আমি টাওয়াল তুলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো সামনে এনে মুছতে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম পারভেজ স্যার আমার দিকে কেমন তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে পলকহীন ভাবে। আমি পেছনে ঘুরে তাকাতেই স্যার হঠাৎ অপ্রস্তুত হয়ে উঠে বাইরে চলে গেল। সেদিন রাতে ঘুমানোর সময় স্যার আমাকে জড়িয়েও ধরলো না, বারবার এপাশ ওপাশ করছে। সকালে ঘুম থেকে উঠে দেখি স্যার সোফায় ঘুমিয়ে রয়েছে। আমি বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রইলাম। আমি স্যারের স্ত্রী, আমার উপর তার পুরো অধিকার আছে। স্যার তো চাইলে জোর করতে পারতো, কিন্তু স্যার তো কখনোই করেনি। কেন জানি না, যখনই স্যার আমার কাছে আসে তখনই আমার মাথায় সেই দৃশ্য ভেসে ওঠে। সন্ধ্যার দিক দিয়ে আকাশে কালো মেঘ ঠেকে গেল। মনে হয় খুব বৃষ্টি হবে। স্যার সোফায় বসেছিল। আমার মনে পড়লো ছাদে কিছু জামা কাপড় আছে। আমি দৌড়ে গেলাম ছাদে। তারপর জামা কাপড় তুলতে না তুলতে ঝপঝপ করে বৃষ্টি নেমে পড়লো। আমি জামা কাপড় নিয়ে দৌড় দিলাম। শাড়ি পরার কারণে বেশি জোরে দৌড়াতে পারছি না। আমি আংশিক ভিজে গেছি, তবে মাথা ভালোই ভিজেছে। রুমে এসে দেখি স্যার এখনো সোফাতেই বসে রয়েছে। বৃষ্টির সাথে সাথে বাতাসেরও বেগ আছে। আমি টাওয়াল তুলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো সামনে এনে মুছতে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম পারভেজ স্যার আমার দিকে কেমন তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে পলকহীন ভাবে। আমি পেছনে ঘুরে তাকাতেই স্যার হঠাৎ অপ্রস্তুত হয়ে উঠে বাইরে চলে গেল। সেদিন রাতে ঘুমানোর সময় স্যার আমাকে জড়িয়েও ধরলো না, বারবার এপাশ ওপাশ করছে। সকালে ঘুম থেকে উঠে দেখি স্যার সোফায় ঘুমিয়ে রয়েছে। আমি বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রইলাম। আমি স্যারের স্ত্রী, আমার উপর তার পুরো অধিকার আছে। স্যার তো চাইলে জোর করতে পারতো, কিন্তু স্যার তো কখনোই করেনি। কেন জানি না, যখনই স্যার আমার কাছে আসে তখনই আমার মাথায় সেই দৃশ্য ভেসে ওঠে। একটু আগে স্যার অফিসের জন্য বেরিয়ে গেছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি দারোয়ান চাচা লাঠির উপর ভর দিয়ে ঝিমিয়ে যাচ্ছে। ঝিমুতে ঝিমুতে যখনই মাথা লাঠি থেকে সরে যেতে নেয়, তখনই ধর্মড়িয়ে জেগে চারপাশে চোখ বুলোয়। আমি আজ পর্যন্ত যত দারোয়ান দেখেছি সবাইকে শুধু ঝিমুতেই দেখেছি। প্রাচীরের বাইরে চোখ পড়তেই দেখলাম একটি আমার বয়সের শাড়ি পরা মেয়ে রেগে হন হন করে হেঁটে যাচ্ছে, আর তার পেছন পেছন একটি ছেলে হোন্ডা হাতে নিয়ে টানতে টানতে করুণ মুখে কি যেন বলছে। হঠাৎ ছেলেটি হোন্ডা থামিয়ে মেয়েটির সামনে এসে কান ধরে দাঁড়ালো। মেয়েটি থেমে আশেপাশে তাকিয়ে দেখলো, তারপর একটি লাজুক হাসি দিয়ে ছেলেটির কান থেকে হাত ছাড়িয়ে দিল।
ছেলেটিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাইকে উঠে মেয়েটিকে ইশারা করতেই মেয়েটি বাইকে দুই হাত দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরলো। তারপর তারা চলে গেল। কি সুন্দর দৃশ্য! মনে হয় দুজনের নতুন বিয়ে হয়েছে। খুনসুটি পর্ব চলছে। কত ভালোবাসা তাদের মধ্যে। আচ্ছা, আমার আর স্যারের সম্পর্কের ভবিষ্যৎ কি? এতদিন ধরে বিয়ে হয়েছে, তবু আমাদের ভেতর কিচ্ছু স্বাভাবিক নেই। আমরা এখনো আর 5টা স্বামী স্ত্রীর মতন হতে পারিনি। এখনো আমাকে ছুতে মন চাইলেও সে পারে না। আমাদের সম্পর্কে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? আমাদের সম্পর্কে কি ভালোবাসা আছে? এইসব ভাবতে ভাবতেই অনেক বেলা হয়ে গেল। স্যার দুপুরে ফিরে আসলো। দুজনে খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। হঠাৎ স্যার বলল, মৌসুমী চট করে রেডি হয়ে নাও, এক জায়গায় যাব। ঘুরতে যাওয়ার কথা শুনে আমি তো সেই খুশি। তাড়াতাড়ি একটি কচু পাতা রঙের শাড়ি পরে নিলাম। স্যার আজকে ব্ল্যাক টি শার্টের উপর একটি ব্রাউন কালারের জ্যাকেট পরেছে, যার হাতা সামান্য একটু তুলে রেখেছে। সানগ্লাসটা সামনে টি শার্টের বুকে ঝুলিয়ে রেখেছে। সাথে অ্যাশ কালারের জিন্স, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, পায়ে হোয়াইট ক্যাটস। স্যার আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুলগুলো পেছনে নিতে নিতে বলল, কি ম্যাডাম, আমাকে নিরীক্ষণ করা হয়েছে তো? এবার চলুন বেরিয়ে পড়ি। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।